দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম রূপ ধারণ করেছে। রাশিয়ান মিত্রপক্ষের আগ্রাসনে জার্মানির নাজেহাল অবস্থা। ততদিনে হিটলারের স্বৈরাচারী মনোভাব এবং নির্মম অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। অসন্তোষ দেখা দিয়েছে তার নিজের সেনাবাহিনীর ভেতরেও। তারা বুঝতে পারে এই মুহূর্তে হিটলারকে সরিয়ে দিতে না পারলে বিশ্বযুদ্ধের এই ধ্বংসযজ্ঞ কখনোই থামানো সম্ভব না। তাই সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা মিলে পরিকল্পনা করে অপারেশন ভ্যালক্যারির। পরিকল্পনা অনুযায়ী 20 জুলাই 1944 পূর্ব প্রুশিয়ার উলফস্লেয়ার হেডকোয়ার্টারে একদম হিটলারের পায়ের নিচে রেখে আসা হয় বিধ্বংসী এক বোমা। তারপর কি ঘটেছিল হিটলারের সাথে এবং কি বা ঘটেছিল হিটলারকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের সাথে? হিটলারকে হত্যার সেই ঐতিহাসিক ঘটনা 2008 সালে ভ্যালক্যারি সিনেমার মাধ্যমে পর্দায় তুলে এনেছেন পরিচালক ব্রায়ান সিঙ্গার। আজকে আমরা ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়েই আলোচনা করব। তাহলে দর্শক আসুন শুরু করা যাক। সময়টা তখন 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভোল পুরোপুরি পাল্টে গেছে। 1939 সাল থেকে একের পর এক জার্মানির দখলকৃত জায়গাগুলো আবারও ছিনিয়ে নিচ্ছে রাশিয়ান মিত্রপক্ষ। দেশের সার্বিক অবস্থা, মানুষের হাহাকার এবং হিটলারের নির্মমতা নিয়ে নিজের মনের আক্ষেপগুলো ডায়েরিতে লিখে রাখছিলেন কর্নেল স্টফেনবার্গ। কর্নেল স্টফেনবার্গ পূর্ব আফ্রিকার তিউনিসিয়ায় 10ম প্যাঞ্জার ডিভিশনে হিটলার বাহিনীর পক্ষে দায়িত্বরত ছিলেন। কিন্তু তিনি নিজের দায়িত্ব পালন করতে গিয়ে এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা তাকে নাৎসি বিরোধী করে তুলেছে। তিনি এখন শুধু একটা জিনিসই চান, সেটা হলো হিটলারের পতন। কিন্তু তিনি এখনও এমন কোনো জেনারেলের দেখা পাননি যিনি তাকে হিটলারের পতনে সাহায্য করবেন। আর এটি স্টফেনবার্গের সবচেয়ে বড় আক্ষেপ। হঠাৎ একজন সেনার ডাকে স্টফেনবার্গের লেখায় ছেদ পড়ে। সে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ফেলে। সেনাটি জানায় ঘণ্টা চারেকের মধ্যেই জেনারেল যুদ্ধঘাটি পরিদর্শনে আসবেন। স্টফেনবার্গ ডায়েরিতে রেখে জেনারেলের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। জেনারেল এসে স্টফেনবার্গকে নির্দেশ দেয় তার সৈন্য নিয়ে সিডি মনসুরের দিকে এগিয়ে যেতে, কেননা সেখানে জার্মানির দখল থাকা জরুরি। স্টফেনবার্গ বোঝানোর চেষ্টা করে তারা সেদিকেই যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তারা হয় হিটলারের না হয় জার্মানি, যে কোনো একজনের জন্য লড়াই করবে। হিটলারের জন্য লড়াই করলে মৃত্যু এবং পরাজয় নিশ্চিত, কিন্তু জার্মানির জন্য লড়তে হলে তাদের সৈন্যগুলোকে এখান থেকে জীবিত সরিয়ে নিতে হবে, কারণ যুদ্ধের পরে জার্মানি পুনর্গঠনে সেনাদের প্রয়োজন হবে। কর্নেলও তার দিক থেকে স্টফেনবার্গকে সমর্থন দেয়, কিন্তু ভাগ্য তাদের সমর্থন দেয়নি। হঠাৎ এক ঝাঁক এয়ারক্রাফট উড়ে এসে তাদের উপর আক্রমণ শুরু করে। পাল্টা আক্রমণ তো দূরের কথা, আত্মরক্ষার পর্যন্ত সুযোগ না দিয়ে পুরো আর্মি বেসমেন্টটাই একেবারে ধূলিসাৎ করে দেয়। আক্রমণের ফলে জেনারেল স্পটেই মারা যান, আর স্টফেনবার্গ গুরুতর আহত হয়ে শক্তিহীনভাবে পড়ে থাকে। এরপর কেটে যায় কয়েক মাস। 1943 সালের 13ই মার্চ জার্মানির পূর্ব ফ্রন্টে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কয়েক ঘন্টার সফরে আসেন অ্যাডলফ হিটলার। তখনই হিটলারকে হত্যা করার একটা পরিকল্পনা করে জেনারেল ট্রেস্টকফ এবং তার সহকর্মী। তারা ওয়াইনের বোতলে একটা স্প্রিং বোমা স্থাপন করে, যাতে বোতল খুলতে গেলেই ব্লাস্ট করে হিটলার মারা যায়। হিটলার ফিরে যাবার জন্য বিমানে ওঠার সময়ে তার সফরসঙ্গী কর্নেল ব্র্যান্ডের হাতে তারা কৌশলে বোতলটা দিয়ে দেয়। তারপর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে শুভ সংবাদটা শোনার জন্য। কিন্তু তাদের হতাশ করে দিয়ে সংবাদ আসে হিটলার সুস্থভাবেই ল্যান্ড করেছেন। বোতলটা খোলা হয়েছে কিনা নিশ্চিত হবার জন্য জেনারেল ট্রেস্টকফ কর্নেল ব্র্যান্ডেটকে ফোন করে এবং জানতে পারে বোতলটা খোলাই হয়নি। তাই পরের দিনই ট্রেস্টকফ বার্লিনে রওনা দেয় বোতলটা ফিরিয়ে আনার জন্য, না হলে তো সে ধরা পড়ে যাবে। আর হিটলারের সংবিধানে ধরা পড়া মানেই মৃত্যু। জেনারেল ট্রেস্টকফ বার্লিন ক্যান্টনমেন্টে ঢুকতেই জেনারেল ফ্রেডরিক ওলব্রিক্ট উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে বলে তারা হয়তো ধরা পড়ে গেছে, কারণ গতকাল রাতে গোস্টাবো এসে তাদের আরেক সহকর্মী অস্টারকে ধরে নিয়ে গেছে। ট্রেস্কফ আশ্বস্ত করে পুরো নিশ্চিত না হয়ে এখনই এতটা ভাবার কিছুই নেই। ট্রেস্কফ কর্নেল ব্র্যান্ডটের রুমে ঢুকলে ব্র্যান্ডট কথার প্যাচে বুঝিয়ে দেয় সে তাদের ষড়যন্ত্রের কথা জেনে গিয়েছে। ব্র্যান্ডট ওয়াইনের বোতলটা বের করে বলে, আপনি কি এটা নেবার জন্যই কষ্ট করে এত দূর এলেন? কথাটা বলেই ব্র্যান্ডট শব্দ করে বোতলটা টেবিলের উপরে রাখে। বোতলটা রাখতেই ট্রেস্কফ চমকে ওঠে। ট্রেস্কফকে আরও চমকে দিয়ে ব্র্যান্ডট বলে,
এতটা জার্নি করে এলেন, আপনার নিশ্চয়ই পিপাসা পেয়েছে। বোতলটা খুলে আপনি বরং ওয়াইনটা খান। ট্রেসকভ নিজের অস্থিরতা যথাসম্ভব চেপে রেখে খুব সাবধানে ব্র্যান্ডটকে সামলে নিয়ে বেরিয়ে আসে। এই ব্র্যান্ডট লোকটা হিটলারের খুবই কাছের, তাই তাকে বেশি ঘাটাঘাটি করা যাবে না। বেরিয়ে এসে ট্রেসকভ জেনারেল ওলব্রিখটকে বলে তাদের আর দেরি করা চলবে না, তাই ওলব্রিখটকে অস্টারের জায়গায় নতুন কাউকে পাঠানোর জন্য বলে। ওলব্রিখট জানায় সে বার্লিনে বিশ্বস্ত কাউকে পাচ্ছে না। তখন ট্রেসকভ জানায় প্রয়োজনে বার্লিনের বাইরে থেকে কাউকে খুঁজতে। এই মুহূর্তে ওলব্রিখটের শুধু একজনের কথাই মনে হয়, সেটা হলো কর্নেল স্টফেনবার্গ। কিন্তু স্টফেনবার্গ তো তিউনিসিয়াতে শত্রুদের আক্রমণে গুরুতর আহত হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু স্টফেনবার্গ সার্ভাইভ করে যায়। তবে সে এখনও মিলিটারি হাসপাতালে ভর্তি আছে। কর্নেল স্টফেনবার্গের স্ত্রী নিনা তার সাথে দেখা করতে গেলে ডাক্তার তার শারীরিক কন্ডিশন সম্পর্কে জানায়। স্টফেনবার্গের ডান হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছে, বাম হাতেরও দুটো আঙ্গুল কেটে ফেলা হয়েছে, সেই সাথে তার বাম চোখটা পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। নিনা স্টফেনবার্গকে চুমু খেয়ে বলে, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। কিছুদিনের মধ্যেই কর্নেল স্টফেনবার্গ শারীরিকভাবে অনেকটাই রিকভারি করে ফেলে। যদিও শারীরিক স্ট্যাবিলিটি না থাকায় স্বাভাবিক জীবনে কাজকর্মে যথেষ্ট সমস্যা হয়, তবুও সেই ইউনিফর্ম পরে দায়িত্বে ফিরে। স্টফেনবার্গ হাসপাতালে গিয়ে যুদ্ধাহত সৈনিকদের ব্যাচ দিচ্ছিল। তখন সেখানে জেনারেল ওলব্রিখট তার সাথে দেখা করতে যায়। ওলব্রিখট স্টফেনবার্গকে অস্টারের রিপ্লেসমেন্ট হিসেবে জয়েন করার অফার দেয়। স্টফেনবার্গ জানে হিটলারের বিরুদ্ধে ষড়যন্ত্র করাটা দেশদ্রোহিতা, আর এর প্রভাব তার স্ত্রী সন্তানদের উপরও পড়তে পারে। তবুও সে তাদের সাথে যোগ দিতে রাজি হয়ে যায়, কারণ সে বাচ্চাদের জন্য একটি সুন্দর এবং সুস্থ জার্মানি রেখে যেতে চায়। এতে ইতিহাস তাকে দেশদ্রোহী বা রাজাকার যাই বলুক না কেন, তাতে তার কিছুই যায় আসে না। ওলব্রিখট স্টফেনবার্গকে তাদের গোপন মিটিংয়ে আমন্ত্রণ জানায়। মিটিংয়ে হিটলার বিরোধী অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিল। মিটিংয়ে জেনারেল কার্ল সবার মধ্যখানে দাঁড়িয়ে ব্রিফিং করছিলেন। হিটলারকে হত্যার জন্য তাদের আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ায় তিনি খুব বিচলিত ছিলেন। তিনি বলেন, এসব লুকোচুরিতে কোনো কাজ হবে না, এবার হিটলারকে সরাসরি মোকাবেলা করতে হবে। তারা এবার একটা সেনা অভ্যুত্থান করে হিটলারের পতন ঘটাবে। তখন স্টফেনবার্গ কথার মাঝখানে ইন্টারাপ্ট করে বলে, মনে হয় না এতে কোনো কাজ হবে, কারণ হিটলারের সাথে তার এসএস বাহিনী আছে। এদিকে জেনারেল গোয়েবলস আর জেনারেল হিমলারও শকুনের মতো ওত পেতে আছে ফিউরারের আসনে বসার জন্য। তাই এক হিটলারকে সরিয়ে তারা জার্মানির শান্তি ফিরিয়ে আনতে পারবে না। এর জন্য তাদের বড় কোনো প্ল্যান করতে হবে এবং পুরো বাহিনীটাকেই তছনছ করে দিতে হবে। মিশ্র প্রতিক্রিয়াতে সেদিনের মতো আলোচনা শেষ হয়। স্টফেনবার্গ তার পরিবারের সাথে দেখা করতে আসে। অনেকদিন পরে বাচ্চারা বাবাকে ফিরে পেয়ে আনন্দে মেতে ওঠে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। বাইরে আবার গোলাগুলি শুরু করেছে, তাই আতঙ্কে তারা ব্যাংকারে লুকিয়ে পড়ে। এই ব্যাংকারে বসেই স্টফেনবার্গের অপারেশন ভ্যালকারির কথা মাথায় আসে। হিটলার বিরোধী সেনা কর্মকর্তারা আবারও আলোচনায় বসে, যেখানে জেনারেল কার্ল সবার উদ্দেশ্যে জানায় স্টফেনবার্গ অপারেশন ভ্যালকারির প্রস্তাব করেছে। যদিও সবাই প্রথমে বিরোধিতা করে, কারণ অলরেডি তারা এই অপারেশন নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছে এটা তেমন একটা কার্যকর হবে না। আর তাছাড়া অপারেশন ভ্যালকারির হিটলারের একটা অনিশ্চিত পরিকল্পনার অংশ, যেটা একটা সাংবিধানিক দলিল বলা যায়। মূলত সে গণ অভ্যুত্থান রোধ করার জন্য এই প্ল্যানটা করেছিল, আর তাই হিটলার বার্লিন জুড়ে কয়েক হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করে রেখেছে, যাদের একমাত্র কাজ হলো হিটলারের নির্দেশ কোনো প্রশ্ন ছাড়াই পালন করা। আর তাই যদি কখনো দেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়, তাহলে হিটলার বিরোধীদের রোধ করার জন্য দেশে জরুরি অবস্থা জারি করে এই রিজার্ভ ফোর্সকে কাজে লাগাবে, আর হিটলার দেশের সর্বময় ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারবে। সেই সাথে কোনো প্রসিডিং ছাড়াই তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাও সে পেয়ে যাবে। তাই হিটলারের স্ট্র্যাটেজি দিয়েই আবার তাকে অ্যাটাক করা মোটেও সহজ হবে না। তাই স্টফেনবার্গ বোঝায় সে এই অপারেশনের কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, আর তার জন্য তারা হিটলারকে মেরে ফেলবে। তারপর তারা এমনভাবে ঘটনা সাজাবে যেন মনে হয় হিটলারের নিজস্ব এসএস বাহিনীরই একটা গ্রুপ বিদ্রোহ করে হিটলারকে হত্যা করেছে। তখন হাইকমান্ড থেকে সামরিক জরুরি অবস্থা জারি করে রিজার্ভ ফোর্সকে এসএস বাহিনীর পক্ষে লাগিয়ে দেবে। তাহলে এসএস প্রধান হিমলারের মতো বদমাশ কেউ আর হিটলারের মৃত্যুর পরে ক্ষমতায় বসতে পারবে না। তখন তারা নীরবে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়ে দেবে।
তারপরে নতুন সরকারের মাধ্যমে রাশিয়ান মিত্রপক্ষের সাথে একটা সমঝোতা সৃষ্টি করে জার্মানিকে বাঁচিয়ে নেওয়া যাবে। কিন্তু তবুও স্টফেনবার্গের এই প্ল্যানে কিছু সমস্যা থেকেই যায়। প্ল্যান কার্যকর করতে প্রথমত এসএস প্রধান হিমলারকে ভ্যালকারির দলিল থেকে বাদ দিতে হবে। তাছাড়া নতুন করে একটা আদেশনামা লিখতে হবে যেটাতে হিটলারের সিগনেচার থাকবে। আর ভ্যালকারির পুরো প্ল্যানটা কার্যকর করতে সবার আগে জেনারেল ফ্রমকে হাত করতে হবে, কারণ সেই রিজার্ভ ফোর্সের প্রধান। আর জরুরি মুহূর্তে একমাত্র ফ্রমই পারে রিজার্ভ ফোর্সকে অ্যাক্টিভ করতে। কিন্তু জেনারেল ফ্রম খুবই দায়িত্ববান এবং পেশা সচেতন অফিসার, তাই তাকে কৌশলে নতুন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ অফার করে দলে ভেড়ানোর চেষ্টা করতে হবে। অবশ্য সবাই স্টফেনবার্গের দেওয়া অপারেশন ভ্যালকারির আইডিয়াটা গ্রহণ করে নেয়। সবাই নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ে। জেনারেল ওলব্রিক্ট কর্নেল স্টফেনবার্গকে জেনারেল ফ্রমের কাছে নিয়ে গিয়ে যুদ্ধ মন্ত্রণালয়ের নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়। স্টফেনবার্গ প্রথমে তাদের উদ্দেশ্যের ব্যাপারে হিন্টস দেওয়ার পরে সরাসরি ফ্রমকে দুটো অপশন দিয়ে দেয়, একটা সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হওয়ার এবং দ্বিতীয়টি চ্যান্সেলর হওয়ার। জেনারেল ফ্রম সহজেই তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং জানায় হিটলারের জায়গায় যদি সে থাকতো তাহলে যুদ্ধটা হয়তো অন্যরকম হতে পারত। ফ্রম সরাসরি না বলে কৌশলে জানিয়ে দেয় সে তাদের পাশে আছে, কিন্তু ততক্ষণ তাদের সাহায্য করতে পারবে না যতক্ষণ হিটলার বেঁচে আছে। ওলব্রিক্ট এবং স্টফেনবার্গ ফ্রমের গ্রিন সিগন্যাল পেয়ে হাইল হিটলার বলে বেরিয়ে আসে। জেনারেল ফ্রমের অফিস থেকে বেরিয়ে স্টফেনবার্গ চলে যায় কমান্ডিং অফিসার এরিক ফেলগিবেলের কাছে, কিন্তু এরিক তাদের দেখিয়ে রেগে যায় এবং গোপন কথা বলার জন্য ওয়াশরুমে এসে বকাবকি শুরু করে। বারবার নিষেধ করার পরেও সে কেন তার সাথে দেখা করতে এসেছে। স্টফেনবার্গ জানায় এরিককে ছাড়া তাদের প্ল্যান সফল হবে না, কারণ হিটলারের সকল কমিউনিকেশন সিস্টেমের কন্ট্রোলের দায়িত্বে সে রয়েছে। হিটলারকে মারার পরে বহির্বিশ্বের সাথে জার্মানির সমস্ত যোগাযোগ বন্ধ করতে এরিককে তাদের লাগবেই, কিন্তু এরিক জানায় সে পারবে না, কারণ সে এখন হিটলারের ক্লোজ এবং বিশ্বস্ত একজন মানুষ। তাছাড়া এর আগেও সে একবার হিটলারকে মারার চেষ্টা করে বিফল হয়েছে, তাই সে আবার নতুন করে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নিজের জন্য ঝামেলা ডেকে আনতে চায় না। তবুও স্টফেনবার্গ তাকে বোঝায় এবার তারা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, তাই এবার হিটলারের পতন অনিবার্য। এরিক ও ফ্রমের মতো সরাসরি কিছু না বলে চলে যায়। এরিকের কাছ থেকে বেরিয়ে স্টফেনবার্গ জেনারেল ট্রেসকপের সাথে দেখা করে। স্টফেনবার্গ জানায় অপারেশন ভ্যালকারির আদেশনামার নির্দেশনাতে লিপিবদ্ধ ছিল জরুরি অবস্থা চালু হলে হিটলার সরকার যেন 6 ঘন্টার মধ্যে সেই পজিশনে চলে যেতে পারে, কিন্তু সেটা সংশোধন করে লিখেছে 3 ঘন্টার মধ্যে তারা যেন সরকারের ক্ষমতা কেড়ে নিতে পারে। জার্মানির 19টি বিভাগের রিজার্ভ সৈন্যদের এই নির্দেশ ছড়িয়ে দেওয়া হবে। সেই সাথে গুরুত্বপূর্ণ শহর যেমন প্যারিস, ভিয়েনা, প্রাগ এসব জায়গাগুলোতেও লিখিত আদেশ পাঠিয়ে দেওয়া হবে। আর সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার সাথে সাথেই তারা সরকারি শিবিরগুলো ঘিরে ফেলবে, সকল এসএস আর পুলিশ ঘাঁটি দখল করবে, পাশাপাশি তারা বন্দি শিবিরগুলো বন্ধ করে দেবে। জেনারেল ট্রেসকভ বিরস মুখে বলে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই সে হয়তো আর এই অপারেশনে অংশ নিতে পারবে না। এই জন্য ট্রেসকভ সেনা বিভাগে এই অপারেশনের দায়িত্ব স্টফেনবার্গকে দেয়। তাছাড়াও ট্রেসকভ সাবধান করে দেয় ঘটনা ঘটার পরে হিটলারের চেইন অফ কমান্ড সরিয়ে ফেলতে হবে আর বহির্বিশ্বের সাথেও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। স্টফেনবার্গ বলে সে এই ব্যবস্থা একটু আগে করে এসেছে। ট্রেসকভ খুশি হয়ে বলে স্টফেনবার্গের ওপর তার বিশ্বাস আছে। পরের দিন ফ্রেডরিক ওলব্রিক্ট স্টফেনবার্গের চেম্বারে যায় এবং বলে স্টফেনবার্গকে রিজার্ভ আর্মির চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, যাতে সে সহজেই হিটলার পর্যন্ত পৌঁছাতে পারে। ওলব্রিক্ট ভ্যালকারির আদেশপত্রে আনা স্টফেনবার্গের চেঞ্জগুলোকে অ্যাপ্রুভ করে ফাইলটি তাকে দিয়ে দেয়। তারপরে স্টফেনবার্গের নতুন সহকারী লেফটেন্যান্ট ফন হফটেনের সাথে পরিচয় করিয়ে দেয়। লেফটেন্যান্ট ফন হফটেনও তাদের মতো হিটলার বিরোধী। দায়িত্ব পাওয়ার পরে স্টফেনবার্গ এবার সরাসরি হিটলারের সাথে দেখা করতে যায়, কিন্তু কর্নেল ব্র্যান্ডট এসে তাদের বাধা দেয় এবং বলে ফিউরারের কাছে প্রেজেন্টেশন দেওয়ার আগে সে যাচাই করে দেখতে চায়। স্টফেনবার্গ বুঝতে পারে ব্র্যান্ডট যদি ভ্যালকারির আদেশনামাটা দেখে তাহলে তাদের প্ল্যান কখনোই সাকসেসফুল হবে না। স্টফেনবার্গের সহকারী বলে এটা শুধু তারা ফিউরারকে দেখাতে চায়। তখন ব্র্যান্ডট জোর দিয়ে বলে আমি ফিউরারের চোখ,
আমি দেখলেই ওনার দেখা হয়ে যাবে। সেই মুহূর্তে জেনারেল ফ্রম এসে ওদেরকে বাঁচায় এবং বলে স্টফেনবার্গ তার যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন সদস্য, তাই তাকে জবাবদিহিতার করার কোনো প্রয়োজন নেই। এরপর স্টফেনবার্গকে সরাসরি হিটলারের সামনে নিয়ে যাওয়া হয়। জেনারেল ফ্রম হিটলারের সাথে স্টফেনবার্গকে রিজার্ভ আর্মির চিফ অফ স্টাফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। স্টফেনবার্গকে দেখে হিটলার বেশ খুশি হয় এবং সবাইকে বলে ও হচ্ছে জার্মানির আইডল, সে দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। ওর মতো আরো কয়েকজন অফিসার যদি আমার থাকতো তাহলে এক চুটকি মেরে ইউরোপ দখল করে নিতাম। স্টফেনবার্গ হিটলারের প্রশংসার সুযোগ নিয়ে তার কাছে ভ্যালকারির প্রস্তাবটা উপস্থাপন করে। তাছাড়া আজ হিটলার কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেশ অন্যমনস্ক ছিল, তাই এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে হিটলারের কাছ থেকে ভ্যালকারির পেপারে সাইন করে নেয়। হিটলার সাইন করার সময় শুধু একটা কথাই বলে, আমি বিশ্বাস করছি তুমি যা করছো হয়তো ভালোর জন্যই করছো। সাইন হয়ে যাবার পরে তারা আলোচনায় বসে হিটলারকে মারার জন্য তারা কি ধরনের এক্সক্লুসিভ বোমা ব্যবহার করবে। তারা একটা বিশেষ ধরনের টাইম বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। স্বাভাবিকভাবে এটা প্রতিস্থাপনের পরে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে বিস্ফোরণের জন্য, কিন্তু উলফস্লেয়ার ব্যাংকারের ভেতরে তাপমাত্রা বেশি হয় এই বোমাটি বিস্ফোরণ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তাই যেভাবেই হোক স্টফেনবার্গকে এই সময়ের মধ্যেই পালিয়ে আসতে হবে। আর যেহেতু ব্যাংকারে কোনো জানালা নেই, শুধুমাত্র একটি লোহার দরজা আছে, ফলে বাতাসে প্রচুর চাপের সৃষ্টি হবে। তাই বোমাটি বিস্ফোরণ হওয়া মাত্রই ভেতরে যারা থাকবে প্রত্যেকে মরে যাবে। তাই হিটলারকে মারতে এই একটি বোমাই যথেষ্ট, দ্বিতীয় কোনো এক্সক্লুসিভের প্রয়োজন নেই। তবুও ফ্রেডরিক ওলব্রিcht জিজ্ঞেস করে হিটলার যদি ভাগ্যক্রমে বেঁচে যায় তখন তারা কি করবে। স্টফেনবার্গ জানায় সেক্ষেত্রেও তারা অপারেশনটি চালিয়ে যাবে, কারণ একবার সামনে এগোলে তাদের আর পেছনে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাছাড়া তার একজন লোক বাইরে থাকবে যে ব্যাংকার থেকে বাইরের সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দেবে, তাই হিটলার সহজে কোনো সহায়তা পাবে না। আর সেই মুহূর্তে তারা বার্লিনের কন্ট্রোল নিয়ে নেবে। তবে ওলব্রিcht স্টফেনবার্গকে সাবধান করে দেয় সে যেন তখনই বোমাটাকে অ্যাক্টিভেট করে দেয় যখন হিটলার আর হিমলার দুজনই একসাথে উপস্থিত থাকবে, কারণ শুধুমাত্র হিটলার মরে গেলেও তাদের প্ল্যান কার্যকর হবে না। কারণ হিটলার মরলে এসএস বাহিনীর প্রধান হিমলার এসে নিজেকে ফিউরার ঘোষণা করে দেবে। অবশেষে অনেক আলোচনার পরে তাদের হিটলারকে হত্যার নীল নকশাটি প্রস্তুত হয়ে যায়। স্টফেনবার্গ বাড়ি গিয়ে এক্সক্লুসিভের সরঞ্জামগুলো ব্যাগে ভরে নেয়। পরের দিন ভোরে তারা আরেক দফা আলোচনায় বসে। জেনারেল লুডভিগ বেক বলেন আজ দুপুর 1টার সময় হিটলারের মিলিটারি ব্রিফিং আছে। সকল স্টাফেরা যখন সেখানে উপস্থিত হবে তখন স্টফেনবার্গ তার কাজ শুরু করবে। বোমাটি সেট করার আগে স্টফেনবার্গ বাইরে ফোন দিয়ে ইনফর্ম করবে, আর বিস্ফোরণের পরে তাদের লোক ভেতর থেকে বাইরে যোগাযোগের সব সংযোগ বন্ধ করে দেবে। আর যেহেতু জেনারেল ফ্রম তাদের সাথে সরাসরি যোগ দিচ্ছে না, তাই ওলব্রিcht রিজার্ভ ফোর্সকে কমান্ড দিয়ে অপারেশন ভ্যালকারি লঞ্চ করে দেবে। এরপর সে সকল ডিপার্টমেন্টের কমান্ডারদের ইনফর্ম করবে এসএস অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইছে। রিজার্ভ ফোর্স সকল এসএস, গোস্টাপো আর নাৎসি অফিসারকে গ্রেপ্তার করবে। আর ততক্ষণে স্টফেনবার্গ বার্লিনে ফিরে আসবে এবং সেখানকার রিজার্ভ ফোর্সকে নেতৃত্ব দেবে। উইজলেভেন আর লুডভিগ বেক নিজেই সকল সশস্ত্র বাহিনীর আর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবে। আর সবশেষে ডক্টর গোয়েডেলার নতুন চ্যান্সেলর হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। যদি সব পরিকল্পনা মাফিক হয় তাহলে তখন রাশিয়ান মিত্রপক্ষের সাথে যুদ্ধবিরতির চুক্তি করা যাবে। পরিকল্পনা মতে সবাই কাজে লেগে পড়ে। জেনারেল ফ্রেডরিক ওলব্রিক্টের অফিস থেকে আদেশনামা টাইপ করে সকল বিভাগের কমান্ডারদের কাছে পাঠানো হয়, যেটাতে সকল রিজার্ভ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। সৈন্যরাও কিছু না বুঝেই স্ট্যান্ড বাই পজিশনে প্রস্তুত হয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে শুরু করে। স্টফেনবার্গও তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেরোনোর আগে তার স্ত্রী এবং সন্তানদের ব্যামবার্গ শহরে পাঠিয়ে দেয়, কারণ সে যদি ব্যর্থ হয় তাহলে তার স্ত্রী সন্তানেরাও হিটলারের প্রকোপ থেকে বাঁচবে না। উলফস্লেয়ার হেডকোয়ার্টার এরিয়াতে পৌঁছে স্টফেনবার্গ এবং তার সহকারী দেখতে পায় পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা আছে। স্টফেনবার্গ যেহেতু রিজার্ভ ফোর্সের চিফ অফ স্টাফ ছিল, তাই তাদের ব্যাংকার পর্যন্ত ঢুকতে কেউ বাধা দেয়নি। ব্যাংকারে ঢুকে তারা ব্যাগটা টেবিলের নিচে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই হিটলার এসে পড়ে
এবং যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করে। কিন্তু এখানে একটি সমস্যা হয়ে যায়। স্টফেনবার্গকে নির্দেশ দেওয়া হয়েছিল সে তখনই বোমাটি বিস্ফোরণ ঘটাবে যখন হিটলার এবং হিমলার দুজনেই উপস্থিত থাকবে। কিন্তু আজ হিটলার আসলেও জেনারেল হিমলার আসেনি। তাই স্টফেনবার্গ জেনারেল ওলব্রিক্টের অফিসে ফোন দিয়ে কথাটা জানিয়ে অ্যাপ্রুভাল চায়। সে তার অপারেশন শুরু করবে নাকি হোল্ড রাখবে। স্টফেনবার্গকে লাইনে রেখে কয়েকজন গুরুত্বপূর্ণ জেনারেলের কাছে লাইন ট্রান্সফার করে অনুমতি নিয়ে স্টফেনবার্গকে জানানো হয় আপাতত অপারেশন হোল্ড রাখতে। স্টফেনবার্গ তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। এত দূর এসেও তার মিশন অসম্পূর্ণ থেকে যাবে। এরই মধ্যে হিটলারের ব্রিফিংও শেষ হয়ে যায়। হিটলারের সাথে অন্যান্য সেনা কর্মকর্তারাও বেরিয়ে যায়। কিন্তু তারা যাওয়ার সময় স্টফেনবার্গের ব্যাগটাও বদল হয়ে যায়। তার সহকারী হফটেন বোকার মতো অন্য কারো ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে। ওরা তো ভেবেছিল সব শেষ। যদিও তখনই মেজর ফ্রেন্ড এসে বলে, কর্নেল এটা আপনার ব্যাগ বদল হয়ে গেছে। তারা তো নিজেদের ব্যাগ ফিরে পায় ঠিকই, কিন্তু জেনারেল ফ্রম তাদের ওপর প্রচন্ড নারাজ হয়। ফ্রমের নির্দেশে রিজার্ভ সৈন্যদের স্ট্যান্ড বাই পজিশন থেকে নিজ নিজ কাজে ফিরে যাওয়ার নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। তারপর জেনারেল ফর্ম তার অফিসে ফ্রেডরিক ওলব্রিক্ট এবং স্টফেনবার্গকে ডেকে বকাবকি শুরু করে। তোমাদের সাহস হয় কিভাবে আমাকে না জানিয়ে রিজার্ভ ফোর্সকে অ্যাক্টিভ করার? এবার তোমাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম, আবার যদি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে তোমাদের গ্রেফতার করতে বাধ্য হব। জেনারেল ফর্মের অফিস থেকে তারা আপসেট হয়ে বেরিয়ে আসে। রাতে হিটলার বিরোধী জায়ান্টরা আবারও আলোচনায় বসে। ফ্রেডরিক ওলব্রিক্ট বলে, হিটলারকে সরিয়ে দেওয়া মানেই মিত্রপক্ষের সাথে সমঝোতার একটা সুযোগ তৈরি হওয়া। কিন্তু তার কথাকে অসম্মতি জানিয়ে জেনারেল কার্ল বলে, শুধু হিটলারকে সরানোই যথেষ্ট না, হিমলারকে মারতে না পারলে তাদের আশা কখনোই পূরণ হবে না। তখন স্টফেনবার্গ বিরক্ত হয়ে বলে, হিমলার থাকা বা না থাকার সাথে আজকের ব্যর্থতার কোনো যোগসূত্র নেই। হিটলারকে মারার মতো সাহস এখানে কারো নেই, তাই সবাই ব্যাপারটাকে অসম্ভব বানিয়ে ফেলেছে। স্টফেনবার্গের স্পষ্ট কথাতে কার্ল বেশ বিরক্ত হয় এবং স্টফেনবার্গকে এই অপারেশন থেকে সরিয়ে দেবার প্রস্তাব করে। কার্লের কথাকে পাত্তা না দিয়ে লুডউইগ জানায় সে বিকেলে পুলিশ প্রধানের কাছে শুনেছে হিমলার নাকি কার্লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই কার্ল যেন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আজ রাতেই জার্মানি থেকে পালিয়ে যায়। এতে কার্ল এবং তাদের সবার জন্যই মঙ্গল হবে। পরে যখন তারা নিজেদের প্ল্যান সফল করে ফেলবে তখন না হয় কার্ল আবার ফিরে এসে নিজের যোগ্য দায়িত্ব নেবে। জেনারেল কার্ল মুখটা শুকনো করে বেরিয়ে যায়। বাকিরাও আর আলোচনা দীর্ঘ করে না। সবাই স্টফেনবার্গকে সমর্থন দিয়ে বলে স্টফেনবার্গ যেভাবে খুশি কাজ করবে, জরুরি প্রয়োজন ছাড়া তার কাজে কেউ বাধা দেবে না। সেই সাথে তারা সিদ্ধান্ত নেয় হিটলারের পরবর্তী ব্রিফিংয়েই তাকে হত্যা করা হবে। এরপর এসে যায় সেই ঐতিহাসিক দিনটি, 20 জুলাই 1944। পরিকল্পনা মোতাবেক স্টফেনবার্গ তার সহকারী লেফটেন্যান্ট হফটেনকে নিয়ে বেরিয়ে পড়ে উলফস্লেয়ার হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। হেডকোয়ার্টারে পৌঁছেতেই মেজর ফ্রেন্ড তাকে ওয়েলকাম জানায়। স্টফেনবার্গ মেজর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে পোশাক চেঞ্জের রুমটা কোন দিকে, কারণ তার এই পোশাকে অস্বস্তি লাগছিল। আসলে পোশাক চেঞ্জের নামে এক্সক্লুসিভ বোমাটা অ্যাক্টিভ করাই ছিল মূল উদ্দেশ্য। মেজর ফ্রেন্ড পোশাক চেঞ্জের রুমটা দেখিয়ে দেয়। সেখানে যাবার পথে স্টফেনবার্গের সাথে কমিউনিকেশন কন্ট্রোলের দায়িত্বে থাকা কমান্ডিং অফিসার এরিক ফেলগিবেলের সাথে দেখা হয়। স্টফেনবার্গ তাকে ইশারায় হিন্টস দেয় তার কাছে একটা জরুরি কল আসবে, তাই কলটা আসা মাত্রই তাকে যেন জানানো হয়। এমনকি ফিউরার উপস্থিত থাকলে তবুও যেন তাকে ডাকা হয়। এরপর স্টফেনবার্গ এবং হফটেন ড্রেস চেঞ্জের রুমে ঢুকে আর মেজর ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে থাকে। ভেতরে ঢুকেই তারা বোমা অ্যাক্টিভ করার কাজে লেগে পড়ে। তারা বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য কয়েকটি বোমা প্রস্তুত করে। বোমা অ্যাক্টিভ করতে তারা বেশি সময় নিচ্ছিল আর এদিকে হিটলারের ব্রিফিংও প্রায় শুরু হয়ে যাচ্ছিল। তাই মেজর তাদের ডাকতে ডাকতে ভেতরে প্রায় ঢুকেই পড়েছিল। যদিও তারা কোনোভাবে ব্যাপারটা ট্যাকেল দিয়ে বোমাটা স্টফেনবার্গ কাপা কাপা হাতে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। বাকিগুলো থাকে হফটেনের কাছে। এরপর স্টফেনবার্গ বাইরে এসে আরেকটা আপসেট হবার মতো কথা জানতে পারে। প্রচন্ড গরম পড়ায় ব্যাংকারের বদলে সেমিনার রুমে ব্রিফিং করা হচ্ছে, তাই খোলা জায়গা হওয়ায় এখন তার বোমাটা আগের মতো আর বিধ্বংসী হবে না। তবুও কি আর করার, তখন তাৎক্ষণিক একটা বুদ্ধি বের করে স্টফেনবার্গ মেজর ফ্রেন্ডকে বলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি কানে কম শুনি, তাই ফিউরারের যতটা কাছে সম্ভব আমার বসার ব্যবস্থা করবেন। সেমিনার রুমে গিয়ে দেখে হিটলার ততক্ষণে ব্রিফিং শুরু করে দিয়েছে। স্টফেনবার্গ সবার মাঝে দাঁড়িয়ে তার বোমাসহ ব্যাগটা
ব্যাগটা যতটা সম্ভব টেবিলের নিচ দিয়ে হিটলারের পায়ের দিকে এগিয়ে রাখে। কিছুক্ষণ পরে তার ফোন আসলে ফোন ধরার সোর্সে সে বাইরে বেরিয়ে আসে এবং ইমার্জেন্সি কোনো কাজ আছে এমন ভাব ধরে যতটা সম্ভব সেফ পজিশনের দিকে এগিয়ে যায়। কিন্তু এরই মধ্যে হিটলারের ধমকের চোটে ব্যাগটা কাত হয়ে যায়। এটা খেয়াল করে একজন কর্মকর্তা ব্যাগটা তুলে সোজা করে সাইডে রাখে। এতে ব্যাগটা হিটলারের থেকে কিছুটা দূরে সরে যায়। তার ঠিক একটু পরেই বিস্ফোরণটা ঘটে যায়। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো বেসমেন্ট। সৈন্যদের মধ্যে হইচই পড়ে যায়। স্টফেনবার্গ এবং হফটেন মিলিটারি জিপে উঠে ড্রাইভারকে নির্দেশ দেয় এখান থেকে বেরিয়ে যেতে। স্টফেনবার্গকে বেরিয়ে যেতে দেখে নিশ্চিত হয়ে কমিউনিকেশন রুম থেকে এরিক ওলব্রিক্টের অফিসে ফোন দিয়ে খবরটা জানায়। ওলব্রিক্টের অফিসে ফোনটা ধরে কর্নেল কুইনহাইম। এরিক ফিউরার সম্পর্কেও কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কথা বলার আগেই কমিউনিকেশন ডিসকানেক্ট করে দেয়। এরপরে এরিক কর্মচারীদের পুরো কমিউনিকেশন সিস্টেমটি বন্ধ করে দেবার নির্দেশ দেয়। কুইনহাইম ওলব্রিক্টের কাছে স্বীকার করে সে শেষের কথাগুলো বুঝতে পারেনি। সে আবারও এরিককে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কমিউনিকেশন সিস্টেম ততক্ষণে বন্ধ করে দেওয়া হয়েছে। কুইনহাইম ওলব্রিক্টকে অনুরোধ করে ভ্যালকারি লঞ্চ করে দিতে, কিন্তু ওলব্রিক্ট জানায় এটা শুধুমাত্র জেনারেল ফ্রমই করতে পারবে। ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ওলব্রিক্ট শুধু একটা কথাই বলে, যখন স্টফেনবার্গ এসে নিশ্চিত করবে যে হিটলার মারা গিয়েছে শুধুমাত্র তখনই সে রিজার্ভ ফোর্সকে ভ্যালকারির ব্যাপারে নির্দেশ দেবে। এদিকে স্টফেনবার্গ মেইন ফটক পার হতে গিয়ে চেকপোস্টে আটকে পড়ে। সেখানে দায়িত্বরত সার্জেন্ট জানায় তাকে অর্ডার দেওয়া হয়েছে, এখান থেকে কেউ বের হতে পারবে না। স্টফেনবার্গ বলে তার কাছে ফিউরারের পারমিশন আছে, তবুও সার্জেন্ট তার দায়িত্ব পালনে অটুট। তখন স্টফেনবার্গ চেকপোস্টের কমিউনিকেশন রুমে ঢুকে ফিল্ড মার্শালকে মিথ্যা ফোন দেওয়ার অভিনয় করে সার্জেন্টকে ঘাবড়ে দেয়। তখন সার্জেন্ট তাকে চেকপোস্ট খুলে দিয়ে যাবার অনুমতি দেয়। তারা বাকি বোমাগুলো আসার পথে ফেলে আসে। তারপরে তারা বিমানে চড়ে বার্লিনের উদ্দেশ্যে রওনা দেয়। কর্নেল কুইনহাম বুঝতে পারে ওলব্রিক্ট এই মুহূর্তে তার কথাকে গুরুত্ব দেবে না, তাই ওলব্রিক্টের অর্ডার অপেক্ষা না করে নিজেই রিজার্ভ ফোর্সকে স্ট্যান্ড বাই অর্ডার পাঠিয়ে দেয়। রিজার্ভ ফোর্সও অর্ডার পাওয়া মাত্রই স্ট্যান্ড বাই হয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকে। বার্লিনে পৌঁছে স্টফেনবার্গ এবং হফটেন দেখে চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা, এমনকি তাদের নিতে যাবার জন্য গাড়ি পর্যন্ত আসেনি। হফটেন কোথাও একটা ফোন দিয়ে জানতে পারে জাস্ট এইমাত্র অ্যালার্ট জারি করা হয়েছে। কথাটা শুনে স্টফেনবার্গ রেগে যায় এবং ওলব্রিক্টকে ফোন দিয়ে বকাবকি শুরু করে। 3 ঘন্টা পার হয়ে গেছে, অথচ এইমাত্র অ্যালার্ট জারি হলো। এতক্ষণ সে কি করছিল? আর জেনারেল ফ্রমই বা কোথায়? সে কি এখনো তাদের পক্ষে আছে? ওলব্রিক্ট জানায় জেনারেল ফ্রমের সাথে এখনো কেউ যোগাযোগ করেনি। স্টফেনবার্গ ফোনটা ধরে হতাশ হয়ে বলে, ইয়া মাবুদ, আমি কাদের সাথে কাজ করতেছি? যত সব বলদের দল। স্টফেনবার্গ নিজেকে সামলে নিয়ে ওলব্রিক্টকে বলে সে যেন এখনই ফ্রমের নাম করে অপারেশন ভ্যালকারি লঞ্চ করে দেয়। মিনিট 15 ভেতরে স্টফেনবার্গ ফ্রমের অফিসে পৌঁছে বাকিটা সামলে নেবে। তারাও যেন সেখানে চলে আসে। ওলব্রিক্ট দেয়ালে টানানো হিটলারের ফটোর পেছনে লুকিয়ে থাকা ভ্যালকারির পেপারস বের করে সাইন করে কুইনহাইমকে দেয় সব বিভাগে পাঠিয়ে দেবার জন্য। ওলব্রিক্ট নিজেও যোগাযোগ কেন্দ্রে ফোন করে ঘোষণা দেয় যে হিটলার মারা গেছে, একদল এসএস সন্ত্রাসী তাকে মেরে ফেলেছে। তাই সে রিজার্ভ ফোর্সের সর্বাধিনায়ক হিসেবে জেনারেল ফ্রমের পক্ষ থেকে দেশে ভ্যালকারি জারি করছে। দ্রুতই নিউজটা সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ওলব্রিক্ট এবং কুইনহাইম জেনারেল ফ্রমের অফিসে গিয়ে হিটলারের মৃত্যুর খবরটা জানালে ফ্রম সেটা বিশ্বাসই করতে পারে না। সে বলে, বলদ পেয়েছো আমাকে? থামো, এখনই খোঁজ নিয়ে দেখছি। ফ্রম ওলফ্লেয়ারে ফোন দিতে গেলে ওলব্রিক্ট জানায় কমিউনিকেশন সিস্টেম বন্ধ, কোথাও কল দেওয়া যাচ্ছে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে ফ্রমের কলটা ওলফ্লেয়ারে রিসিভ হয়। এরপরে ফ্রম ফিল্ড মাস্টার কেটেলকে কথাটা সত্যতা জিজ্ঞেস করলে কেটেল জানায়, আরে ভাই, এটা হচ্ছে হিটলার। লোকটার কই মাছের জান, এত সহজে সে মরবে না। এটাও অন্যান্য বারের মতোই আরেকটা ব্যর্থ প্রচেষ্টা। আমাদের ফিউরার একদম ভালো আছেন। আর বাই দ্য ওয়ে, তোমাদের ওই স্টফেনবার্গ হারামজাদাটা কোথায়? ও ফিরলে আমার সাথে কথা বলতে বলবে। জেনারেল ফ্রম ফোনটা রেখে বিরক্ত হয়ে বলে, কোথায় থেকে যে তোমরা গু খেয়ে গুজব বানিয়ে আনো বুঝি না। ফিউরার একদম ভালো আছেন। তখনই ফ্রমের রুমে স্টফেনবার্গ ঢুকতে ঢুকতে বলে, অসম্ভব, অ্যাডলফ হিটলার মারা গেছে। আমি নিজে বোম ব্লাস্ট করে তাকে হত্যা করে এসেছি, আর এখন তাই ভ্যালকারি লঞ্চ হতে যাচ্ছে।
জেনারেল ফ্রম বলে, এসব পাকামি করে কোনো লাভ নেই, অপারেশন ভ্যালকারি শুধু আমি লঞ্চ করতে পারি। তখন স্টফেনবার্গ কনফিডেন্টের সাথে বলে, অপারেশন ভ্যালকারি অলরেডি লঞ্চ হয়ে গেছে, এখন আপনি সিদ্ধান্ত নিন আমাদের পক্ষে থাকবেন কিনা। ওলব্রিক্ট হিটলারের সাইন করা পেপারসগুলো ফ্রমকে দেখায়, যেখানে ফর্মের পক্ষে ওলব্রিক্ট সাইন করে দিয়েছে। ফ্রম রেগেমেগে বলে, তোমরা ষড়যন্ত্র করেছো, তোমাদের এখনই আমি গ্রেপ্তার করছি। তখনই স্টফেনবার্গ বলে, আপনাকে আর কষ্ট করতে হবে না, বরং আমরাই আপনাকে গ্রেপ্তার করছি। এরপরে স্টফেনবার্গ মিনিস্ট্রিতে ফোন দিয়ে নির্দেশ দেয় অপারেশন ভ্যালকারির জন্য যুদ্ধ মন্ত্রণালয় বন্ধ করে দিতে। সেই সাথে জেনারেল ওলব্রিক্টের অফিসে যেন কেউ অনুমতি ছাড়া ঢুকতে বা বের হতে না পারে। এরই মধ্যে বার্লিন পুলিশ প্রধান তার পুলিশ ফোর্স নিয়ে এসে স্টফেনবার্গের সাথে যোগ দেয়। সেখানে উপস্থিত সবাই হিটলার বিরোধী নতুন সরকারকে সমর্থন জানিয়ে কার্ড শো করে। রিজার্ভ সৈন্যরা সব দিকে ছড়িয়ে যেতে থাকে এবং একের পর এক বিভাগ তাদের কন্ট্রোলে চলে আসে। হিটলারের সমর্থকদের গ্রেপ্তার করা হয় এবং তাদের আধিপত্য স্থাপিত হতে থাকে। এরই মধ্যে রিজার্ভ ফোর্সের কমান্ডার মেজর রেমারের কাছে দুটো অ্যারেস্ট ওয়ারেন্ট আসে, একটা যুদ্ধ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রী গোয়েবলসের জন্য, অন্যটা উলসলেয়ার থেকে স্টফেনবার্গের জন্য। অনেক ভেবে অবশেষে মেজর রেমার গোয়েবলসকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটা বড়সড় ধাক্কা খায়। গোয়েবলস তাকে সরাসরি হিটলারের সাথে ফোনে কথা বলিয়ে দেয়। হিটলার মেজর রেমারকে নির্দেশ দেয় এই বিশ্বাসঘাতকগুলোকে তিনি যেভাবেই হোক জীবিত চান। বাইরে এসে মেজর রেমার তার সেনাদেরকেও জানায় ফিউরারের সাথে তার মাত্র কথা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন। যদিও আনুষ্ঠানিক অর্ডার আসতে আসতে সারাদিন কেটে রাত নেমে আসে। রিজার্ভ ফোর্সের ইউনিটগুলোতে নোটিশ পাঠিয়ে জানানো হয় অভিযান বন্ধ করা হয়েছে, সৈন্যদের যেন প্রত্যাহার করে নেওয়া হয়। রাতে রেডিওতে অ্যানাউন্স করা হয় ফুয়েরার আক্রমণের শিকার হয়েছেন ঠিকই, কিন্তু ওনার সামান্য পুড়ে যাওয়া এবং ফোসকা পড়া ছাড়া আর কোনো ক্ষতিই হয়নি। জেনারেল স্মার্ট, কর্নেল ব্র্যান্ডন, সরকারি কর্মকর্তা বার্গার সাংঘাতিকভাবে আহত হয়েছেন। সেই সাথে আরও বেশ কয়েকজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। এতক্ষণ যারা প্রবল উৎসাহে হিসেব নিকেশ করছিল, কতটি বেসমেন্ট কন্ট্রোলে নেওয়া হলো, কতজনকে গ্রেপ্তার করা হলো, কতটি ট্যাঙ্ক ধ্বংস হলো, কাল থেকে কে কোন দায়িত্ব নেবে। রেডিওতে অ্যানাউন্স শুনে তারা সবাই থমকে যায়। এক এক করে সবাই চলে যেতে শুরু করে। নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যতের কথা চিন্তা করে জেনারেল ফ্রমের অফিসে একদম নীরবতা নেমে আসে। টেলিফোন অপারেটর মেয়েটি অনেকক্ষণ ধরে স্টফেনবার্গের পরিবারের সাথে ফোনে কানেক্ট করার চেষ্টা করছিল। অবশেষে সেও জানিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করার সমস্ত লাইন কেটে দেওয়া হয়েছে। স্টফেনবার্গ খসখসে গলায় বলে, ঠিক আছে, তাহলে তুমিও চলে যাও। স্টফেনবার্গ ড্রয়ার থেকে পিস্তলটা বের করে জেনারেল লুডভিগ বেককে বলে তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু বেরিয়ে যাবার আগেই তাদের সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয়। যদিও ফায়ারিং করে তারা ফাইট ব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে লাভ হয় না। বাধ্য হয়ে সবাইকে আত্মসমর্পণ করা লাগে। সবাইকে গ্রেপ্তার করার পরে জেনারেল ফ্রম তাদের কাছে এসে বলে, হিটলারের অবর্তমানে আমি নিজেই একটা সামরিক আদালত ঘোষণা করছি, আর সেই আদালতের রায় হিসেবে লুডভিগ বেককে গ্রেপ্তার করা হলো। জেনারেল ফ্রেডরিক ওলব্রিক্ট, কর্নেল কুইনহাইম, লেফটেন্যান্ট হফটেন এবং কর্নেল স্টফেনবার্গকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মেজর রেমার বিরোধিতা করে জানায় হিটলার তাদের জীবিত রাখার নির্দেশ দিয়েছেন, কিন্তু ফ্রম তার কথাকে তেমন গুরুত্ব দেয় না। এরই মধ্যে লুডভিগ বেক একটা পিস্তল চেয়ে নেয় এবং নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। জেনারেল ওলব্রিক্ট জেনারেল ফ্রমের মুখোশ টেনে বলে দেয়, আমাদেরকে মেরে আপনি আপনার জড়িত থাকাটাকে লুকাতে পারবেন না, ভুলে যাবেন না এই অপারেশনে আপনিও আমাদের সাথে ছিলেন। ফ্রম সব অস্বীকার করে বলে, আমি কবে জড়িত ছিলাম, তোমরা কি সব ছাতার মাথা বলতেছ, আমি কিছুই বুঝতে পারছি না। হফটেন এবং স্টফেনবার্গও ফ্রমের মুখোশ নিয়ে টানাটানি শুরু করে। তখন জেনারেল ফ্রম বুঝতে পারে ফিউরারের নির্দেশ মানতে গিয়ে যদি এদেরকে বাঁচিয়ে রাখা হয় তাহলে সে ফেঁসে যাবে, তাই সবাইকে কোর্ট মার্শাল দেবার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। তখনই রেডিওতে শুরু হয় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফিউরার অ্যাডলফ হিটলারের বক্তব্য। হিটলারের বক্তব্য শুনতে শুনতে প্রথমে জেনারেল ওলব্রিক্ট, এরপরে কর্নেল কুইনহাইম, তারপরে লেফটেন্যান্ট ফন হফটেন এবং সর্বশেষ কর্নেল স্টফেনবার্গকে কোর্ট মার্শাল দিয়ে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। স্টফেনবার্গ মৃত্যুর মুহূর্তে চিৎকার দিয়ে শুধু একটা কথাই বলে, অবিভক্ত জার্মানি দীর্ঘজীবী হোক। এই পরিকল্পনায় জড়িত তাদের বাকি সহকারীদেরকেও বিভিন্ন সময়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যুদ্ধক্ষেত্রে পোস্টিংয়ে থাকা জেনারেল ট্রেসকোফও এই ব্যর্থতা সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করে নেয়। গুলি খেয়ে পড়ে থাকা কর্নেল স্টফেনবার্গের একমাত্র চোখে ভেসে ওঠে স্ত্রী নিনার চলে যাওয়ার দৃশ্যটা। মৃত্যুর মুহূর্তেও সে জেনে যেতে পারল না তার স্ত্রী সন্তানেরা কেমন আছে। এ আক্ষেপ হয়তো তার মৃত্যুর পরেও রয়ে যাবে।
অবশ্য যুদ্ধে স্টফেনবার্গের স্ত্রী নিনা এবং বাচ্চারা সার্ভাইভ করে যায়। নিনা 2006 সালের এপ্রিল মাসের 2 তারিখে মারা যায়। আর 15 বার হত্যা চেষ্টার পরেও বেঁচে যাওয়া অ্যাডলফ হিটলার এই ঘটনার 9 মাস পরে নিজেই আত্মহত্যা করে মারা যান। কেন হিটলার আত্মহত্যা করেছিল এই ঘটনা নিয়ে আমাদের আরও একটি এক্সপ্লেনেশন আছে, আপনারা সেটিও দেখে আসতে পারেন। যাই হোক দর্শক, 20 জুলাইয়ের এই পরিকল্পনাটা ব্যর্থ হলেও এটি ঐতিহাসিক একটি ঘটনা হিসেবে স্বীকৃত। কেননা পুরো ইউরোপ যে মানুষটার নাগাল পর্যন্ত পায়নি তাকে তার নিজের লোকেরাই প্রায় ধরাশয়ী করে ফেলেছিল। এ থেকে একটা জিনিস আবারও প্রমাণিত হয়, দূরের শত্রুদের চেয়ে কাছের বন্ধুরা আরও বেশি বিপজ্জনক হয়। আশা করি ইতিহাসের পৃষ্ঠা থেকে তুলে আনা আমাদের অন্যান্য গল্পগুলোর মতো আজকের গল্পটিও আপনাদের ভালো লেগেছে। আমরা এরকম আরও ঐতিহাসিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব, তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।